Namaskar, welcome to Didi Number 1 Season 8, co-powered by Berger Easy Clean Fresh, special partner Cucina Small Appliances এবং Olive Allen Ayurvedic Body Oil. সময়ের সাথে সাথে এগিয়ে চলেছে সমাজ, এগিয়ে চলছে প্রযুক্তি, এগিয়ে চলেছি আমরা। কিন্তু সত্যিই কি আমরা এগিয়ে যেতে পেরেছি? এখনো মেয়েদের নিজেদের অধিকারের জন্য ঘরে বাইরে সর্বত্র লড়াই করে যেতে হচ্ছে। এইভাবে কি উন্নত হবে ভবিষ্যৎ প্রজন্ম? উন্নত হবে আমাদের ভবিষ্যতের সমাজ? একটু ভেবে দেখুন, উত্তর আপনাদের কাছেই আছে। এই ভাবনা নিয়ে শুরু করব আমাদের আজকের পর্ব, ডেকে নেব আমাদের আজকের 4 জন দিদিকে, যারা সব বাধাকে পেরিয়ে জীবনে এগিয়ে চলেছেন। সবাইকে ওয়েলকাম, প্লিজ সবাই আসুন। তনুশ্রী রায়চৌধুরী। নমস্কার দিদি, আমি মালদা থেকে এসেছি। জীবনে ব্যর্থ হয়েও, বারবার ব্যর্থ হয়েও যে সফল হওয়া যায় এবং ঘর সংসার চাকরি সব করেও যে নিজের শখ এবং ভালো লাগাগুলোকে বাঁচিয়ে রাখা যায়, সেই গল্পই করতে এসেছি। থ্যাংক ইউ, শুনবো তোমার সব গল্প। তুমি মালদায় অডিশন দিয়ে এসছো তনুশ্রী? হ্যাঁ, মালদা অডিশন। আজকে তনুশ্রী মালদায় অডিশন দিয়ে সরাসরি পৌঁছে গেছে আমাদের দিদি নাম্বার 1 এর মঞ্চে। আপনারাও আসতে পারেন আমার এখানে গ্র্যান্ড অডিশনের মাধ্যমে। তার জন্য চোখ রাখুন জি বাংলা এবং জি বাংলা এইচডিতে। এরপর আছেন ঝর্ণা সিংহ। হ্যালো দিদি, আমি বারুইপাড়া থেকে এসেছি। আমার জীবনের ঘটনা কীভাবে নিজে আমি স্বনির্ভর হয়েছি, সেই ঘটনা আজকে দিদির এতে বলবার জন্য আমি এখানে এসেছি। আচ্ছা, শুনবো। অঞ্জলি সাহা। নমস্কার দিদি, আমি উত্তরবঙ্গের মালঞ্চপল্লী থেকে এসেছি। আমি ছোট থেকে খেলতে খেলতে খেলোয়াড় থেকে কি করে খেলা শিক্ষিকা হয়ে উঠেছি, সেই গল্পই আপনার সাথে। আচ্ছা, শুনবো। এরপর আছেন ভুবন মুখার্জি। নমস্কার দিদি, আমি ডানকুনি থেকে এসেছি। আমি পরিস্থিতির সাথে লড়াই করে কিভাবে সন্তানদের মানুষ করেছি এবং স্বামীর পাশে দাঁড়িয়েছি, সেই গল্প করব বলে আপনার। শুনবো তোমার সব গল্প। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা বিজয়তে। প্রথমে কথা বলবো তনুশ্রীর সাথে। জীবনে চলার পথে বহুবার ব্যর্থ হয়েছো, তারপরেও এগিয়ে গেছো। দিদি, আমার ছোটবেলা কেটেছে মালদাতে। আমি ছোটবেলা থেকে খুব কৃতি ছাত্রী ছিলাম, প্রচণ্ড ভালোবাসতাম অঙ্ক করতে আর সায়েন্স পড়তে। সেরকমভাবে আমার মাধ্যমিক হাই সেকেন্ডারির রেজাল্টও খুব ভালো হয় এবং আমি কলকাতায় লেডি ব্রেবন কলেজে ফিজিক্স নিয়ে ভর্তি হই। তারপরে পরিস্থিতি এমন হয় যে আমার বাড়ি থেকে দূরে থাকার জন্য কিংবা পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করতে না পারার জন্য আমার গ্র্যাজুয়েশনের রেজাল্ট তুলনামূলকভাবে খারাপ হয়ে যায়। তখন আমাকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন করেই মালদায় ফিরে যেতে হয়। এরকম অবস্থা হলো কেন? কলকাতায় এসে প্রথমে হোস্টেল পাওয়া নিয়ে কিছু অসুবিধা ইত্যাদি আরও অনেক অসুবিধার জন্য আমি এটা করতে পারিনি। বাবা আমাকে তখন বললেন যে ঠিক আছে, যা হয়েছে, এবার তুমি চাকরির জন্য চেষ্টা করো, ঠিক আছে, পড়াশোনা পরে করা যাবে। তখন সেই মুহূর্তে আমি চাকরির জন্য চেষ্টা করতে শুরু করি। প্রথমে আমি একটা কম্পিউটার ডিপ্লোমা করে ওখানকার একটা স্কুলে, ভালো স্কুলে কম্পিউটার ফ্যাকাল্টি হিসাবে জয়েন করি। সেখানে আমি স্কুলের বাচ্চাদের 2 বছর পড়িয়েছি। ইতিমধ্যে আমার ছোটোবেলার বন্ধুর সাথে আমার বিয়ে হয়। বিয়ের পরেও আমি সেই স্কুলের শিক্ষিকার জবটা করেছিলাম কিছুদিন। হাজবেন্ড কি করতেন? আমার হাজব্যান্ড ইন্টেরিয়র ডিজাইনার ছিলেন। যখন আমাদের বিয়ে হয় তখন সেভাবে দুজনের আমাদের কারোরই আর্নিং ছিল না। এবার ও নিজেকে দাঁড় করানোর চেষ্টা করতে লাগলো আর আমিও নিজেকে বেটার কিভাবে করা যায় সেই চেষ্টাই করছিলাম। ইতিমধ্যে আমি একটা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম পাশাপাশি। তো আমি একটা সরকারি চাকরি পাই। তো আমাদের কাজটা ছিল হচ্ছে ব্লকে গিয়ে আমাদের কম্পিউটার সেকশনটা, মানে গ্রামের লোকেদের সমস্ত ডেটা নিয়ে কাজ করতে হতো। সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন রকম পেনশন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এগুলো দেওয়া হয় গভর্নমেন্ট থেকে। এগুলো একটা সফটওয়্যারে রেখে কাজটা করা হয়। সেগুলো দেখাশোনার ভার ছিল আমাদের কম্পিউটার সেকশনে প্রত্যেকটা ব্লকে 2 জন করে। তারপরে আমি প্রেগনেন্ট হয়ে যাই। তারপরে আমার সন্তান আসে পৃথিবীতে। তারপরে আমাদের যে ব্লকে 2 জনের দায়িত্ব ছিল এই পুরো ডেটাটাকে দেখার, সে কাজ ছেড়ে দেয়। ফলে পুরো দায়িত্বটা আমার উপর এসে পড়ে এবং প্রত্যেক দিন আমাকে গ্রামের 50 থেকে 60 জন মানুষের সাথে দেখা করতেই হতো। প্রত্যেকে নিজের প্রবলেম নিয়ে আসতো। কেউ বিধবা ভাতা পাচ্ছেন না, কেউ বার্ধক্য ভাতা পাচ্ছেন না, কেউ প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না। কারণ কি? কারণ তাদের ডেটাতে ভুল আছে। কারো ভোটার আইডিতে একরকম ডেটা, কারো আবার আধার কার্ডে আরেক রকম ডেটা, 2 রকম ডেটা। সব ডেটা যদি ঠিকঠাক না থাকে তাহলে সেটা বার্ধক্য ভাতাটা বন্ধ হয়ে যায়। এই সমস্ত আমাকে আপডেট করতে হতো এবং করে একটা আনন্দও পেতাম যে প্রতিদিন কিছু মানুষের জন্য আমি কিছু করতে পারছি।
এইভাবে কাজ চলছিল সব কিছুই। তারপরে আমার ছেলে বড় হয়ে যায় একটু, এবং ছেলের পড়াশোনা শুরুর সাথে সাথে আমিও পড়াশোনা শুরু করি, যেটা আমার অনেক দিনের সুপ্ত ইচ্ছে ছিল যে আমার পড়াশোনাটাকে, এডুকেশনটাকে কমপ্লিট সেটাকে শেষ করবে। সেটাকে শেষ করব। ছেলেকে পড়াই, তার সাথে সাথে নিজে পড়ি। এমন হয়েছে ছেলেও পড়ছে, সাথে আমিও পড়ছি। এভাবে করে আমি আমার মাস্টার্স কম্পিউটার অ্যাপ্লিকেশনে কমপ্লিট করি। তার সাথে সাথে আমার কিছু ইচ্ছে ছিল যেগুলো আমি অনেক দিন ধরেই বাঁচিয়ে রেখেছিলাম। যেমন আমি বেহালা বাজাই ছোট থেকেই, 15 বছর ধরে আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের উপর বেহালা সাধনা করছি, সেটাও বাজাচ্ছি, সেটাও কন্টিনিউ করতে শুরু করে দিলাম, যেটা মাঝখানে বন্ধ হয়ে গেছিল। তো যখন বিয়ে হয়েছিল তনুশ্রী, তখন তো তুমিও তখন সেরকম রোজগার করতে না, স্বামীও নয়, অভাবের সংসার ছিল। সেখান থেকে আজকে কি পরিস্থিতি? সেখান থেকে আজকের পরিস্থিতি অনেক আপডেট হয়েছে। আমার হাজব্যান্ড একটা ফার্ম আছে, ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিংয়ের আর্কিটেকচার ফার্ম। আমিও নিজে এই চাকরি তো করি, তার সাথে সাথে আরও অনেক কিছু করি। আমি ক্রাফটসের কাজ করি। এছাড়া আমি একটা কসমেটিক কোম্পানির সাথেও যুক্ত। আমার আন্ডারও বেশ কিছুজন মহিলা কাজ করেন এবং তারা এর দ্বারাও আর্থিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এর সাথে সাথে আমার দাদা দূরে থাকে, আমার বাবা মা ওই শহরেই থাকে। তো আমি এটা মনে করি বাবা মায়ের দায়িত্ব শুধুমাত্র ছেলের উপর তা না, বাবা মায়ের সব কিছুর উপর যেমন ছেলে মেয়ের সমান অধিকার আছে, সেরকম বাবা মায়ের দায়িত্ব মেয়েদের সমানভাবে নেওয়া উচিত। আর সেটা তুমি অক্ষরে অক্ষরে পালন করছো? সেটা আমি করার খুব চেষ্টা করি। বাবা মা, স্বামী, বাচ্চা এবং শ্বশুর শাশুড়ির পাশে থেকে, এবং স্বামীকেও যথেষ্ট পরিমাণে সাহায্য করি। স্বামীও আমাকে সব ব্যাপারে সাহায্যও করেন, হেল্পও করেন। কিন্তু সারাদিনের ব্যস্ততার পর যখন রাত্রি 8টা-9টার পরে আমি ছেলের পাশে আসি, তখন মনে হয় যে সারাদিনের ব্যস্ততা দূরে চলে গেল। এটাই জীবনের সব থেকে আনন্দের মুহূর্ত, এবং এর জন্যই বোধহয় সারাদিন এত পরিমাণে খাটা যায়, পরিশ্রম করা যায়। তনুশ্রী, আমার অনেক শুভেচ্ছা রইল তোমার ফিউচার জীবনের জন্য। জীবনে অনেক পরিশ্রম করেছো, অনেক কষ্ট করে আজ এই জায়গায় এসে পৌঁছেছো। আজকে আনন্দে আছো, পরিবারকে আনন্দে রেখেছো, সন্তানকে ভালো করে মানুষ করছো, স্বামী স্ত্রী দুজনে মিলেই করেছো। সেটা তোমাদের দুজনের জন্যই আমার শুভেচ্ছা রইল। আর তোমার যেটা সব থেকে বড় ইচ্ছে ছিল যে পড়াশোনাটা আমি শেষ করব, কাজ করেও পড়াশোনা করা সম্ভব, সেটাও তুমি প্রমাণ করছো। অল দ্য বেস্ট তনুশ্রী। ধন্যবাদ দিদি। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা হচ্ছে, দেখো, একটা বোলের মধ্যে অনেক বল আছে, একটা পাইপ আছে আর খালি বল আছে। খালি বলটার মধ্যে বলগুলোকে রাখতে হবে। কিভাবে রাখবে? পাইপ দিয়ে টানবে, বলটা আটকে যাবে। খালি বলের সামনে এসে শ্বাসটা ছাড়বে, বলটা পড়ে যাবে। শ্বাসের খেলা। 30 সেকেন্ড সময়। কে সব থেকে বেশি বল ওই খালি বলটার মধ্যে রাখতে পারে, যে সব থেকে বেশি সংখ্যায় করবে সে 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট। প্রথমে খেলতে আসছে তনুশ্রী। Stop. Okay, that's 10 now. তনুশ্রী 30 সেকেন্ডসে 4টে বল কালেক্ট করেছে। ঝর্ণা দি, হ্যাঁ, আমি বাড়িপাড়া থেকে এসে আমি একটা ছোট্ট পরিবারের মেয়ে। আপনি কি করেন? আমি এখন নিজে একটা স্বনির্ভর হয়েছি, ছাতার বিজনেস আছে আমার, রিপেয়ার এবং তৈরি নতুন। এটা শুরু হলো কেমন ভাবে? 6 ভাই বোন। বাবা একটা সামান্য সবজির ব্যবসা করতেন, বেশি দিন লেখাপড়া শেখাতে পারেনি। ক্লাস 9-এ পড়ার পর 10-এ উঠে আমার বাবা বিয়ে দিয়ে দেয়। তা শ্বশুর বাড়ি এসে আমার ইচ্ছা ছিল নিজে স্বনির্ভর হব। এসে দেখলাম স্বামী পড়াশোনা জানে না। প্রথম স্বামীকে পড়াশোনা শুরু করালাম। আচ্ছা, স্বামীকে শিক্ষিত করে তারপর আমি গ্রামেতে সরকারি একটা আন্ডারে প্রবাহমান শিক্ষা কেন্দ্র হয়, আমি তার ট্রেনিং নিয়ে 34টা মেয়ে নিয়ে ক্লাস শুরু করি। আচ্ছা, তাদেরকে স্বাক্ষর করে পড়াশোনা শিখিয়ে 2010 সাল পর্যন্ত শেষ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার একটা DWCR একটা স্কিম ছিল, সেই স্কিমে ট্রেনিং দেয় আমাদের। পাড়ায় গিয়ে মেয়েদের নিয়ে 14 জন মেয়ে নিয়ে একটা দল গঠন করি। দল গঠন করে সরকার আমাদের ট্রেনিং দেয়। সেটা কিসের ট্রেনিং থাকে? ওই ছাতার ট্রেনিং। তো এত কিছু থাকতে ছাতা বানানো কেন? বললো তোমরা কি ট্রেনিং নেবে, বাজারে কোনটা করলে ব্যবসা করে দাঁড়াতে পারবো। তো তখন মনে হলো ছাতা করি। আমাদের ট্রেনার একজন বললেন যে এই ব্যবসাটা কাজ শেখো, সারা বছর কাজ পাবে, ঘরে বসে কাজ করতে পারবে। সেই জন্য 14টা মেয়ে নিয়ে আমরা শুরু করে, সরকার আমাদের টাকা দিয়েছিল। আমার গ্রামের এক ভদ্রলোক জায়গা দান করেছিলেন, সরকারি টাকায় আমরা একটা বিরাট বিল্ডিং তৈরি করেছি। সেখানে আমার 16টা গ্রুপ আছে। সেইখানে আমার ছাতার ব্যবসা, টেলারিং গ্রুপ, তারপর ইমিটেশন গয়না, সাবডল, বিভিন্ন রকমের মেয়েরা সেই ঘরেতে আমাদের কাজ হয়। আমার দলে যে মেয়েরা আছে, আমরা ট্রেনিং নিয়ে কাজ শিখে আরও 10টা মেয়েকে নিয়ে মোট টোটাল 35 জন মেয়ে আমরা কাজ শিখেছি।
কাজ শিখে একসাথে বিজনেসটা করতাম। তো এই ছাতা যে বানানোর পুরো গল্পটা, এই গল্পটা কেমন, মানে কিরম ভাবে এই ছাতাটা তৈরি হয়? আমাদের যে ট্রেনার ছিলেন উনি ট্রেনিং দিয়ে আমাদের মার্কেট দেখালো কোথায় থেকে মাল কিনতে হবে এবং কোথায় বিক্রি র করব। মেটেরিয়ালটা করতে আনেন? কলকাতা বড় বাজার থেকে আমরা কিনতে আসি, আচ্ছা। কিনে নিয়ে গিয়ে আমার সেন্টারে রাখি, রেখে আমাদের সেন্টারের সময় 10:30 থেকে 6টা। মেয়েরা টাইমে আসে, যে যার এক একটা কাজের দায়িত্ব আছে, কাটিং আছে, ছাতার কাপড়ের কাটিং কেউ করে, কেউ কাপড় সেলাইটা করে, বিভিন্ন মেয়েকে বিভিন্ন কাজ দেওয়া হয়। তো এই ছাতাটা যে পুরো বানানো হয় সেটা কি মেশিনে না না, হাতে? সব হাতে দিদি। শিকগুলো আসার পর হাতে ফিটিং করে নিতে হয়, তারপর কাপড়টা শিকের সাথে সেলাই করে ছাতাটাকে পুরো হাতে সেলাই করে ফিটিং করতে হয়। সব কি কালো ছাতা? বিভিন্ন বিভিন্ন এখন সিলভার প্রিন্ট হয়েছে, 2 ফোল্ড 3 ফোল্ড, লম্বা রডের, কাঠের বাঁট, সব রকম ছাতা। তা আমার ছাতা বেশিরভাগ সরকারি মেলায় তখন গেছে, শিলং, হায়দ্রাবাদ, দিল্লি, বিভিন্ন মেলায় সরকার আমাদের স্টল দেয়। আমরা বিভিন্ন গ্রামে যত মেলা হয় আমার ভিডিও আমাদেরকে স্টল দেয়, আমরা সেই সব মেলায় বিক্রি করি এবং বিভিন্ন অফিস আমাদের অর্ডার দিয়ে ছাতা নেয় দিদি। আমার শ্বশুর বাড়িতে জায়গা ছিল না, খুব অল্প ছোট্ট জায়গা, আমার হাজব্যান্ডরা 6 ভাই, আমি এখন একটা 3 কাঠা জায়গা কিনে একটা বাড়ি তৈরি করেছি। বাহ! ছেলে মেয়ে মানুষ হয়েছে, ছেলে মেয়ে বড় হয়েছে। তা আপনি কত বছর হয়ে গেলে কাজ করছেন? আমি 40 বছর দিদি। প্রচুর অভিজ্ঞতা তাহলে। আমার ইচ্ছা ছিল আজকে দিদির প্ল্যাটফর্ম আছে বড়, এই প্ল্যাটফর্মে এসে আমি সকলকে আমার জীবনের কথাটা বলবো, সেই সুযোগটা পেয়ে দিদি আজকে আমি খুব ধন্য। খুব ভালো। সব যে আমার আনন্দের জীবন দিদি আজকে। এতগুলো বছরে নিজে স্বনির্ভর হয়েছেন, তার সাথে বহু মেয়েকে মেয়েকে, হ্যাঁ। স্বনির্ভর করেছেন। তারও মাঝে মাঝে দিদি আরো অনেক ছোট কাজ করেছি, ঠোঙা তৈরি করেছি, মুড়ি ভেজেছি, 80 কেজি চাল দিদি এক হাতে ভেজে মুড়ি বিক্রি করেছি। প্রচুর কাজ প্রচুর কষ্ট করেছি। আমার স্বামীর খুব সামান্য ইনকাম ছিল, কিন্তু তাকে সে আমার পাশে সব সময় আছে দিদি। আমার ইচ্ছা ছিল দুজনে মিলে আজকে বড় পাবো, তা আমি আজকে সোজা হয়ে দাঁড়িয়েছি দিদি, বড় হয়ে। মার্কেটে আজকাল প্রচুর ভালো ভালো ব্র্যান্ডের ছাতা পাওয়া যায়, তো আপনার কেন মনে হয় যে আপনার ছাতা সকলের থেকে আলাদা বা আপনার ছাতা আমার গ্যারান্টি আছে দিদি, যদি কোনোদিন খারাপ হয়ে যায় আমি বিনা পয়সায় তাকে রিপেয়ার করে দেবো। আমার একটা সেন্টার আছে, সেইখানে আসবে, তাকে বলা আছে। কিন্তু অন্য 40-50 টাকার ছাতা বেচে দিয়ে দিদি চলে যায়, তাদের ভেঙে যায়, কিন্তু আমার ছাতা গ্যারান্টি আছে। আপনার ছাতা কিরম দাম হয়? আমার ছাতা দিদি 120 থেকে 300 পর্যন্ত আছে, 300 350 পর্যন্ত আছে, বিভিন্ন কোয়ালিটি আছে দিদি। ছাতার নাম কি দিয়েছেন? ঝর্ণা ছাতা? না দিদি, আমার গ্রুপের নামে আছে, ডোগরা গ্রুপ। মাস গেলে কিরম রোজগার হয়? মাস গেলে এখন ভালো ইনকাম আছে, তবে এখন আমি একটা জায়গায় ছিলাম তো, অন্য একটা জায়গায় বাড়ি করে চলে এসেছি, একটা ব্লক থেকে একটা অন্য ব্লকে। এখন ওই জন্য আমার বিজনেসটা নিজের হয়ে গেছে দিদি, আলাদা করতে হয়েছে। বিয়ের পরে স্বামীকে শিক্ষিত করেছে, নিজে স্বনির্ভর হয়েছেন, আরো অনেক মেয়েকে শিক্ষিত এত করেছি দিদি। মেয়েকে পথ দেখিয়েছেন, এত মেয়েকে নিজের পায়ে দাঁড় তারা করিয়েছেন। আমাকে, যাদেরকে শিখিয়ে পড়াশোনায় মানুষ করেছি, তারা আমাকে এখনো রাস্তায় দেখলে প্রণাম করে। নিশ্চয়ই করা উচিত। খুব ভালো লাগে দিদি। রোদে ঝড়ে বৃষ্টিতে যখনই ছাতা খুলবো ঝর্ণা সিংহের নাম মনে পড়বে। মনে পড়বে যে ছাতা তৈরি করা একজন। খুব ভালো থাকবেন, এইভাবে এগিয়ে যান। হ্যাঁ দিদি। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার ইজি ক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল। ঝর্ণা দিয়ে এবার আসুন খেলতে। স্টার্ট। ঝর্ণা দি 30 সেকেন্ডে 12টা বল কালেক্ট করেছে। অঞ্জলি সাহা খেলতে খেলতে খেলোয়াড় থেকে খেলার শিক্ষিকা। কি খেলো? দৌড়। ছোট থেকে খুব ডান পিটে ছিলাম, মানে আমাকে কোনো কিছুতেই হারাতে পারতো না। সাঁতারে বলেন, স্কিপিংয়ে বলেন, দৌড়ে বলেন, কেউ যদি চ্যালেঞ্জ করতো কেউ হারাতে পারেনি। মালদার একটা ঐতিহ্য আছে, একটা মাঠ আছে যেটা আমাদের জন্মের আগে থেকে ওটাতে হয়। বাচ্চাদের স্কুলগুলো আছে শহরের, সব স্কুলের বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠানটা ওই মাঠেই হয় এবং টানা 1 মাস 1.5 মাস ধরে ওই মাঠে খেলাটা চলে। তা আমরা সেই খেলা দেখতে যেতাম, দেখতে দেখতেই মনের মধ্যে খেলার খুব
ইচ্ছে হয়েছিল যে আমাকেও ফার্স্ট হতে হবে। প্রাইমারি স্কুলে যখন ভর্তি হলাম সেই বছরই আমি খেলায় ফার্স্ট হই এবং চ্যাম্পিয়ন হই। একই স্কুলেই আমি প্রাইমারি থেকে একদম 12 পর্যন্ত পড়াশোনা করেছি এবং প্রতি বছরই আমি চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের স্টেটের 3-4টা ভাগ আছে। স্কুল থেকে যেটা যাবে সেটা স্কুল, ডিএস থেকে যেটা যাবে সেটা ওপেন, আর শুধু মহিলাদের একটা খেলা হয় ওটা ওমেন্স। আমি স্কুল স্টেট, ওমেন্স স্কুল স্টেট, যতগুলো স্টেট আছে সবগুলোতেই পার্টিসিপেট করেছি এবং চ্যাম্পিয়ন হয়েছি। কারণ স্কুলের পর থেকে আমি গেলাম আপনার কলেজেও কেউ আমাকে হারাতে পারেনি, সেখানেও আমি যত বছর পড়াশোনা করেছি চ্যাম্পিয়ন হয়েছি। এবার আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি আবার কল্যাণ ইউনিভার্সিটিতে খেলা নিয়ে পড়াশোনা করলাম। এবার আমি পাশ করে আমি একটা সরকারি স্কুলে গেম টিচারের জয়েন করেছি। আমার স্কুলে প্রায় 2500 ছাত্রছাত্রী আছে, আমি কোয়েড স্কুলে আছি। আমি যখন স্কুলে জয়েন করি আমি একমাত্র মহিলা টিচার, কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি অ্যাডজাস্ট করতে। এবার আমার 2500 ছেলেমেয়েকে আমি একাই, এখন বর্তমানে আমি একা আছি, সবাইকে আমি নানা রকম খেলা শেখাই। তো এই দৌড়কে কন্টিনিউ করার জন্য তো বডি ফিটনেস ভীষণ দরকার। প্র্যাকটিসটা রেগুলার দরকার। কি প্র্যাকটিস করেন আপনি ফিটনেসের জন্য? ফিটনেসের জন্য মাঠে যেতে হয়, ওয়ার্মিং আপ করতে হয়, নানা রকম এক্সারসাইজ করার পর দৌড় প্র্যাকটিস করতে হয়। কত কিলোমিটার করে দৌড়ান? না, কত কিলোমিটার নয়, আপনার যদি 100 আপনি দৌড়ান তাহলে আপনাকে 25খানা 100 রেগুলার দৌড়াতে হবে। তার সাথে 200 দৌড়াতে হবে, 400 দৌড়াতে, মানে আপনার দমটা বাড়াতে হবে। তার সাথে প্রত্যেকদিন? হ্যাঁ, 100 দৌড়ে আসলেন, ওয়ার্মিং আপ করে আবার স্টার্টিংয়ে গেলেন, আবার দৌড়ে আসলেন, মানে আপনি জামার ড্রেস চিপলে ঘাম বেরোবে এরকম অবস্থা হয়ে যায়। সেটা এখনো করেন এরকম ভাবে? এখন অতটা করি না, এখন আমি খেলতে যাই ভেটারেন্স ক্লাব থেকে। তবে আমাদের সময় ন্যাশনাল বা এশিয়ানস গেমসে আমরা যেতে পারিনি, কারণ মালদার পরিকাঠামোটা সেইভাবে অত উন্নত ছিল না, আজ থেকে 40 বছর আগে আর কি, বা কোচ তেমন উন্নত মানের কোচ ছিলেন না। আমার এখন ইচ্ছে আছে যে আমি ভেটারেন্সে এখন আমি পার্টিসিপেট করব এবং এশিয়ানস গেমসে যাওয়ার জন্য প্র্যাকটিস চালিয়ে যাব। তার সাথে আমার ছাত্রদের আমি প্র্যাকটিস করাবো যাতে ওরাও সেই জায়গায় যেতে পারে। বয়স কত হলো? 53+। 53 বছর বয়সে এসে আপনি দৌড় প্র্যাকটিস করছেন রোজ? এবার এর জন্য আমার হাজবেন্ড ভীষণ সাপোর্ট করেছেন আর কি। স্বামী এসছে? হ্যাঁ। কোথায়? আপনিও দৌড়ান দিদির সাথে? না, আমি দৌড়াই না, তবে আমি ওয়াকিংটা করি, মাঠে যাচ্ছে হাঁটি চারদিকে, আর দিদি দৌড়ায়? দিয়ে দৌড়াই। আমিও গেম টিচারের আমি ট্রেনিং আছে, আমি বিএসসি বিপিএড করেছি কল্যাণী থেকেই। আমাদের বাড়িতে 5 জন কল্যাণ ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং 5 জনে গেম টিচার। আমরা একটা স্পোর্টস একাই চালিয়ে দিতে খুব পারি। ভালো থাকবেন অঞ্জলি দি, এইভাবে সুস্থ থাকুন, ফিট থাকুন। এই বয়সে ভোর 4টের সময় উঠে ট্রেনিং করে এতগুলো মেয়েকে আপনি ট্রেন করছেন, এটাই সব থেকে বড় কথা। ফ্যান্টাস্টিক, ধন্যবাদ। কত রকমের খেলা খেলেছো জীবনে? প্রচুর। 400 মিটার, 200 মিটার, 100 মিটার দৌড়েছো। এটা কিরম খেলা? দেখো, মজার একটা খেলা। দেখা যাক তোমার দৌড় কত দূর খেলায়। স্টার্ট। অঞ্জলি 30 সেকেন্ডে 10টা বল কালেক্ট করেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার ইজি ক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল। ভুবন, পরিস্থিতির সাথে লড়াই করে আজ স্বামীর পাশে দাঁড়িয়েছো, কি করো তুমি? আমার দিদি একটা মুদিখানার দোকান আছে। আমার ছোটোবেলায় বাবা মারা যায়, আমি খুব কষ্ট করেই মানুষ হই। 16 বছর বয়সে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়িতে নানান রকম অশান্তি ভোগ করতে হয়। তারপরে আমার স্বামী আমাকে নিয়ে বেরিয়ে আসেন বাড়ি থেকে। আমাদের একটা ছোট সুন্দর বাড়িও করি। তারপর স্বামী কি করতেন? দিদি আমাদের লরি বিজনেস ও ছিল। আচ্ছা আচ্ছা। তারপর সেখান থেকে বাড়িও করি। কিন্তু আমার স্বামী গাড়ির ব্রেকডাউন হওয়ায় একজনের থেকে কিছু টাকা পয়সা ধার করেন। তা সেই ধার করাতে উনি একটা স্ট্যাম্প পেপারে সই করে আমরা টাকা পয়সা দুজনে মিলেই নিয়েছিলাম। তা সেই স্ট্যাম্প পেপারে গাড়িটা নিজের নামে লিখিয়ে নিয়ে আমাদের পথের ভিখারি করে দেয় দিদি।
একদিন এমন পরিস্থিতি আসে দিদি, আমাদের খাবার পয়সা ছিল না। তো এই যে বাড়ি টাড়ি করেছিলে, বাড়িটা ছিল তখন, কিন্তু লোনে ছিল বলে পরিস্থিতি খুব খারাপ দিকে যায়, বাড়ির লোনটাও আমরা দিতে পারি না। তো বাড়ি ছেড়ে দিতে হয়? হ্যাঁ, বাড়িটাও তখন ছেড়ে দিতে হয়। কোথায় থাকতো তখন? বাড়িটা বিক্রি করে দিয়ে আমরা ভাড়া বাড়িতে আসি। আমার স্বামী ড্রাইভিং জানতেন বলে ড্রাইভিং করেন, সেই করে কোনো রকমে চলতো। তারপরে ওই বাড়ি বিক্রির কিছু টাকা ছিল, সেখান থেকে সেই বাড়ি বিক্রির টাকা দিয়ে আমরা একটা মুদিখানার দোকান নিই। মুদিখানার দোকানটা আমি নিজে চালাই, চালিয়ে এখন সঙ্গে আগের ছেলেরা, মানে আমার ছেলেরা প্রাইভেটে স্কুলে পড়তো, সেখান থেকে পড়াশোনা ছাড়িয়ে দিতে হয়। গভর্নমেন্ট স্কুলে পড়ে দুই ছেলেকে মানুষ করতে হয়। বড় ছেলে বড় হয়ে গেছে, প্রায় 24 বছর বয়স, চাকরি করছে একটা। ছোট ছেলে ক্লাস 9-এ পড়ছে। এবং সেখান থেকে এখন আমি মুদিখানার দোকান চালিয়ে সংসার সামলে আমার ছেলেদেরকে মানুষ করে স্বামীর পাশে দাঁড়িয়ে। এই ঘটনাটা কতদিন আগের ঘটনা? 10 বছর ধরেই চলছে। স্বামী এখন কি করছে? উনি এখন চাকরি করেন একটা প্রাইভেটে। এখন কি আগের থেকে একটু ভালো হয়েছে? হ্যাঁ, আগের থেকে ভালো হয়েছে দিদি। বাড়ি করতে পেরেছো? জায়গা কিনেছি, এখনো বাড়ি করা হয়নি, তবে আগের থেকে অনেক ভালো আছে দিদি। দুটো ছেলে মানে তোমাদের জীবনে তো কোনো চিন্তাই থাকার কথা না, কারণ দুটো ছেলে মানে দুটো হাত তোমাদের। তো সেই দুটো হাতকে এতটা শক্ত তৈরি করবে যাতে তোমাদের কোনো চিন্তা না থাকে, সেরকম ভাবে রাখবে দুই ছেলেকে, এবং তৈরিও করবে সেরকম ভাবে। এখনো তারা অনেক ছোট, তাদেরকে সেইভাবে বোঝাবে যাতে তোমাদের পাশে দুটো স্তম্ভ হয়ে থাকে। ভালো থাকবে বলবো। Stop. Moving 30 seconds এ 7টা বল কালেক্ট করো। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে ঝর্ণাদি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে অঞ্জলি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে বুবন 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে তনুশ্রী 5 পয়েন্টস। ঝর্ণাদির পছন্দ গ্যাস ওভেন, অঞ্জলির পছন্দ সুরভি ম্যানশন জুয়েলার্স গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার প্যান্ডেন্ট। বুবুনের পছন্দ মাল্টিপারপাস ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। তনুশ্রীর পছন্দ বেতের মোড়ার সেট। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। তুমি এলে না কেন, এলে না ভাঙা ভাঙা মন আমার। এলে না কেন, এলে না। আজকের আমাদের স্পেশাল গেস্ট দুর্নিবার। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটি অক্ষরে সে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান শুরু করবে। অঞ্জলি, याद आ रहा है मेरी प्यार। 5 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট।
দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। পৃথিবীর ছবি এসছে, এমন কোনো গান গাইবে যেটার মধ্যে পৃথিবী শব্দটা আছে। বিশ্ব দুনিয়া যা ইচ্ছে হতে পারে। বলো অঞ্জলি। বিশ্ব পিতা তুমি হে প্রভু। 5 পয়েন্টস। বিশ্বপিতা তুমি হে। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। হয়ে যাক তনিমার। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। 3 নম্বর প্রশ্ন, সঠিক বেকার সবিতা, কার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। গানে কোন শব্দের সঙ্গে পরীক্ষার সম্পর্ক আছে? লাল ফিতে সাদা মোজা, শু স্কুলের ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ বলো। কম। বুবুন। প্রথম। সরাসরি সম্পর্ক পরীক্ষার সাথে। সিলেবাস। সরি বুবুন, -5। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সার্ভিং ট্রের সেট। টিভি স্ক্রিনে অনেকগুলো শব্দ আসবে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি গানের লাইন বানাতে হবে। বলো ঝর্ণা দি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। 5 পয়েন্টস। সঙ্গে সার্ভিং ট্রেড সেট। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে টোস্টার। তুমি আছো এত কাছে তাই, পৃথিবীতে স্বর্গ যে পাই। তোমার চোখে যে স্বপ্ন, তাই দেখি যেদিকে তাকাই। তুমি আছো এত কাছে। গানে কোন শব্দের সাথে দেবতাদের সম্পর্ক আছে? পৃথিবীতে স্বর্গ যে পাই, তোমার চোখে বলো যে স্বপ্ন, বুবুন। স্বর্গ। 5 পয়েন্টস। দেখি যেদিকে তাকাই। সঙ্গে টোস্টার। তুমি আছো এত কাছে। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট মানুষী দি। এটা আমাদের অভিনয় রাউন্ড। দিদি এক এক টপিকের উপর ওখানে কি অভিনয় করবেন আপনাদেরকে বুঝতে হবে। আমি বলো বলার পরে বাজার প্রেস করে উত্তর দেবেন যে উনি কি অভিনয় করে দেখালেন। প্রথম টপিক কি দেখাচ্ছে দেখুন।
বলো অঞ্জলি। ব্যাগের ছাপা। 5 পয়েন্টস। দ্বিতীয় টপিক, খাবার জিনিস। বলো অঞ্জলি। ফুল করেছি। 5 পয়েন্টস। 3 নম্বর টপিক, কি দেখাচ্ছে দেখো। বলো অঞ্জলি। লক্ষ্মী আর কালী। তো অঞ্জলিকে বাদ দিয়ে বাকি তিনজন। বলো তনুশ্রী। মা লক্ষ্মীর ধন। তনুশ্রীকে এবং অঞ্জলিকে বাদ দিয়ে বাকি দুজন ভেঙে ভেঙে দেখিয়েছে, দুটো জিনিস দেখিয়েছে, ঠিক করে শব্দটা বলতে হবে। বলো ঝর্ণাদি। কৃষ্ণকালী। ভুবন যদি একমাত্র জানো তাহলে বাজার প্রেস করে উত্তর দে, মাইনাস তো হওয়ার নেই, চেষ্টা করতেই পারো। অডিয়েন্স বলো। ঘটকালি। ঘট। ঘট দেখালে লাস্টে কালী দেখালো, তাই ঘট কালী। ফোর্থ টপিক, কি দেখাচ্ছে না। বলো তনুশ্রী। কলা বউ। একদম। 5 পয়েন্টস। শেষ টপিক কি দেখাচ্ছে দেখো। বলো অঞ্জলি। মাছরাঙা। একদম। 5 পয়েন্টস। 5টা টপিক শেষ, এই রাউন্ডে খেলাও শেষ। মানুষদের জন্য একটা জোরে হাত তালি। থ্যাংক ইউ সো মাচ দিদি। থ্যাংক ইউ বাবা। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে অঞ্জলি, 15 পয়েন্টস। এসো অঞ্জলি। ওকে, অঞ্জলির জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে আছে তনুশ্রী, 5 পয়েন্টস। রোচক এগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার তনুশ্রী। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত।
যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। পটল, বরফি, হরিণ, পরপর একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো। তনুশ্রী, লবণ, বোঝাও। পটল থেকে ল, আর বরফি থেকে ব, আর হরিণ থেকে মূর্ধন্য। 20 পয়েন্টস। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবিল। তোমার ভাই, তার বৌদি, তার নন্দাই, তোমার কে? এবার বলো। ঝর্ণাদি, আমার স্বামী, বোঝান। আমার ভাই, ভাইয়ের বৌদি আমার বৌদি, বৌদির নন্দাই আমার হাজবেন্ড। 20 পয়েন্টস। সঙ্গে আয়রন প্লাস আয়রন টেবিল। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। বাংলায় নিয়ম যা, অন্য ভাষায় জানা, ছোটবেলায় লেখা শুরু, খাতা যেমন টানা। এবার বলো। বুবুন, লাইন, -10 বুবুন। রুল মানে হচ্ছে নিয়ম, আর ছোটবেলায় রুল টানা খাতায় আমরা লিখতাম। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ভ্যাকিউম ক্লিনার। বাঁদিকে লেখা রয়েছে পরি, ডান দিকে অনেকগুলো শব্দ, তার মধ্যে থেকে 3টে শব্দ খুঁজে বার করো যেটা পরির পরে বসালে 3টে অর্থপূর্ণ শব্দ হবে। এবার বলো। অঞ্জলি, পরিবার, পরিবেশ আর পরিতৃপ্তি। 20 পয়েন্টস। সঙ্গে ভ্যাকিউম ক্লিনার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20 হবে। দ্বিতীয় সুযোগে খেললে +20, ভুল করলে -10। দিদি নাম্বার 1 হবার লড়াই আছে 3 জন। তনুশ্রী স্কোর 30, ঝর্ণাদি স্কোর 45, অঞ্জলি স্কোর 60। দিদি নাম্বার 1 হওয়ার লড়াইয়ে তোমরা 3 জন আছো, সবাই খেলতে পারবে। 30 পয়েন্টসের আনসার দেখো। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। 2টো শব্দে উত্তর। ভ দেওয়া রয়েছে, 9 দ একার দেওয়া রয়েছে। তনুশ্রী, ঝর্ণাদি, অঞ্জলি, যে উত্তর দেবে সে আজকের উইনার। এবার বলো। ঝর্ণাদি, জল ভরা সন্দেশ। ঝর্ণাদি বলছেন জল ভরা সন্দেশ, যদি সঠিক হয় তবে 30 পয়েন্ট। দিদি নাম্বার 1। আজকে দিদি নাম্বার 1 ঝর্ণা সিংহ with 75 points। জয় আমার গোপালের জয়। ঝর্ণাদির জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ড টাইম। ঝর্ণাদির রিভার্সে উত্তর, ঠিক আছে? সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কম্বল, হম্বিতম্বি, গম্বুজ, সম্বল, চুম্বক। চুম্বক, সফল। সফল, আচ্ছা বলো। তাহলে আরেকবার বলুন দিদি, আমি ও বাবা, এ তো নিয়ম, বলা যাবে না। নিয়মের ব্যতিক্রম হবে না। কোডটা তো ভুলে গেছি। উত্তরটা হতো চুম্বক, সম্বল, ওইটা ভুলে গেছি দিদি। গম্বুজ, হম্বিতম্বি, লাস্টে ছিল কম্বল। ওইগুলো মনে আছে দিদি, ওই কোডটা ভুলে গেছি। নাও এটা তোমার তনুশ্রী, এটা বুবুনের, অঞ্জলির, উইনারের ট্রফি ঝর্ণাদি। দিদি নাম্বার 1-এর ব্যাট।
ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চার্চের তরফ থেকে গিফট হ্যাম্পার, অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার, নিয়মরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক, নিয়মরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছা। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে সকলের সঙ্গে, সবাই ভালো থাকুন।